আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম সীমাহীন ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট। আর হ্যাঁ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গল্প শুরু করা যাক। স্যারকে দেখে আমি বললাম, এই তো মোটামুটি একটু সুস্থ আছি, আর বাসায় বসে ভালো লাগছিল না, তাই অফিসে আসলাম। স্যার বললো খারাপ লাগলে চলে যাবে, ড্রাইভারকে বলবে বাসায় দিয়ে আসবে। এখন আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। স্যারের পিছনে যে তুলসী দাঁড়িয়েছিল আমি সেটা খেয়াল করি নাই। স্যার যেতে তুলসী ভাবি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তুলসী ভাবির এমন আচরণে আমি একটু না অনেকটাই অবাক হয়েছি, তবে তিনি আমাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরেছে এটা খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু ভাবি চরিত্র যায় এতটাও ভালো না। পরে অফিসের মানুষ আমাকে আর ভাবিকে নিয়ে সন্দেহ করবে, এর জন্য কোনো মতে ভাবিকে ছাড়িয়ে বললাম, আরে ভাবি আমি ঠিক আছি, তো আপনি কেমন আছেন বলেন শুনি। ভাবি বলল, সেদিন তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল, তখন আমি যদি তোমার জন্য কিছু করতে পারতাম, তবে আজকে তোমাকে দেখে আমি কতটা যে খুশি হয়েছি বলার বাহিরে। হঠাৎ করে আমার একটা কথা মনে হলো, এই সময় তো সুইটি স্কুলে যায়, কেমন হবে যদি ওর সাথে একটু দেখা করে আসি। অনেক দিন হলো দেখা করি না, না জানি আমার সুইটি এখন কেমন আছে। তুলসী বলল, এখন কি আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি যদি কোনো সমস্যা হয়? আমি বললাম, না ভাবি আমার কোনো দরকার নাই, আমি অফিসে কাজ করতে আসি নাই, অনেক দিন হলো তো বাসায় আছি, এর জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। ভাবি বলো, ভালো কাজ করেছেন, আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি গেলাম। তবে আপনাকে জড়িয়ে ধরার সময় যে ফিলিংসটা কাজ করছিল, মন চাইছিল আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। আমি বললাম, আবার আপনি শুরু করলেন। ভাবি বলল, আচ্ছা বাবা রাগ করবেন না। তো সেভাবে চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে হেঁটে অফিস থেকে বের হয়ে গেলাম। এখন একটাই কাজ, সেটা হলো ছুরির সাথে দেখা করা। এই অসুস্থ শরীর নিয়ে হাঁটতে শুরু করলাম, তবে ভিতরে একটা খুশি খুশি কাজ করছে, সেটা হলো আমার ছুরির সাথে আজকে আমি দেখা করতে যাচ্ছি, না জানি ও কেমন আছে। আর মনে এসব চিন্তা করে সামনে হাঁটছি, হঠাৎ করে দেখি আমার সামনে একটা মাইকো এসে দাঁড়ালো। মাইকো দেখে আমি বুঝে গেছি যে ছুটি গাড়ি, এটা গাড়ি থেকে আমি দাঁড়িয়ে গেলাম, ভাবলাম হয়তো ছুটি গাড়ি থেকে নেমে আমাকে কথা বলবে, কিন্তু এটা না করে ছুটি গাড়ি দরজা খুলে বলল, স্যার আপনি ভিতরে আসেন, আপনার সাথে আমার কথা আছে। ছুটির এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু আমি ভিতরে গিয়ে বসতে দেরি হয় নাই। ছুটির দিকে তাকিয়ে দেখি ওর চোখের নিচে কেমন যেন কালো দাগ পড়ে গেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। সুইটির এই অবস্থা দেখে আমার কলেজে আঘাত লাগলো, যে মেয়েটা সবসময় হাসি খুশি থাকতো আজকে তার এই অবস্থা। আমি সুইটির হাত ধরে বললাম, সুইটি তুমি কেমন আছো? তোমার ওই অবস্থা হয়েছে কেন? কেউ কি কিছু তোমাকে মেরেছে? তোমাকে এই কয়েকদিন না দেখে যেন আমার জীবনটা চলে যাচ্ছিল মনে হচ্ছিল, যেন আমি কত বছর ধরে তোমাকে দেখি না। একটু তো আমার খোঁজ নিতে তুমি, একটা কল তো আমাকে করতে পারতে নাকি? জান, তোমাকে একদিন না দেখলে আমার মন প্রাণ সব কিছু যেন অস্থির হয়ে যায়, আমি ছাড়তে পারবো না তোমাকে। সুইটি আমার মুখের মাঝে হাত দিয়ে চেপে ধরে বলল, প্লিজ স্যার কোনো কথা বলবেন না, আপনাকে আজকে অনেক কিছু বলার আছে। তবে ভালোই হয়েছে আপনার সাথে আমার দেখা হয়েছে, একটু চুপ করে বসেন, পরে আপনার যত কথা আছে সব কিছু আমি মনোযোগ সহকারে শুনবো। সুইটির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। আজকে যেন মনের ভিতরে আলাদা একটা শান্তি বিরাজ করছে। একটা খোলামেলা জায়গায় গাড়ি থামিয়ে সুইটি বলল, যান বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসতেছি। সুইটির কথা শুনে আমি গাড়ির দরজা খুলে বাইরে চলে গেলাম। এই জায়গাটা কেমন যেন একটু নিরিবিলি, কিন্তু সুইটি আমাকে এখানে নিয়ে এলো কেন আমি বুঝলাম না। সুইটি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে আমার সামনে চলে আসলো। এতদিন পর ওকে দেখে মনের আবেগ আটকে রাখতে পারি নাই, টান দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, পৃথিবীর সব কিছু উল্টাপাল্টা হয়ে যাক, তবু আমার থেকে তোমাকে দেরি করে রাখা যাবে না। আমি আমার মন প্রাণ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, এখন আমি চাইলেও নিজেকে তোমার ভালোবাসা থেকে আটকাতে পারবো না। তুমি আমাকে মারো কাটো যাই করো, সব কিছু তোমার ইচ্ছা। এই মনটা যে তোমার কাছে আমি দিয়ে দিয়েছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না, ভালোবাসি তোমাকে আমি। সুইটি বলল, আমাকে ছাড়েন বলছি। সুইটির কথা শুনে আমি বড় ধরনের একটা শখ খেলাম, যে মেয়েটা আমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, আর সেই মেয়ে আজকে আমাকে ছাড়ার কথা বলছে। নিজের মনকে কোনোভাবে যেন বুঝতে পারছি না। সুইটিকে ছেড়ে দিতে সুইটি আমার বুকের ভিতর একটা পিস্তল তাক করে বলল, তোমাকে মরতে হবে, তুমি বেঁচে থাকলে আমি সুখে থাকতে পারবো না, এভাবে কষ্ট পেতে পেতে তিলে তিলে আমি মারা যাব। সুইটির দিকে তাকিয়ে আমি কান্না করতে করতে বললাম, কেন সুইটি কেন? আমাকে মেরে কি তুমি শান্তি পাবে? আবির আমাকে মেরেছে, এতে আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি আমাকে মারতে চাও, আমাকে মারার জন্য তুমি আমাকে এই নিরিবিলি পরিবেশে নিয়ে এসেছো কেন সুইটি কেন? সুইটি বলল, আপনি বোঝেন না কেন স্যার? আপনি বেঁচে থাকলে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, আমি মরে গেলে কি তুমি খুশি হবে? সুইটি বলল, আমি বলতে পারি না স্যার। আমি বললাম, আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমি মারা গেলে কি তুমি খুশি হব? সুইটি বলল, হ্যাঁ 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 আমি খুব খুশি হব এবার। আমি বললাম, নিজ হাতে গুলি করতে পারবে তো তুমি? তবে আমার হাত কাঁপছে না। সুইটির চোখ বন্ধ করে বলল, আমি কিছু জানি না। আমি পিস্তলটা আমার বুকের উপর শক্ত করে চেপে ধরে বললাম, টিকার চেপে দাও, আর আমাকে দু চোখেও দেখতে পারবে না তুমি। সুইটি হাত থেকে
পিস্তলটা ফেলে দিয়ে আমার থেকে একটু দূরে বসে কান্না করতে লাগলো। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে তোমার, এভাবে কান্না করছে কেন? আমি তো সব কিছু বলে তোমাকে ভালোবাসছি, কারো কথা শুনে আমি পিছপা হয় না, চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই। সুইটি বলল, আপনি বোঝেন না কেন স্যার, সুমন বেঁচে থাকলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, আমি ওকে মেরে ফেলি তাহলে তো আমাকে তুমি বিয়ে করবে। তোমার ভালোবাসা পাই পরে আমি অন্ধ হয়ে গিয়েছি। মানুষ তো ভালোবেসে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি তোমাকে ভালোবেসে তোমার মায়ে পড়েছি। আমি এই মায়া থেকে কোনোভাবে ওঠা সম্ভব না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সুইটি, প্লিজ তুমি আমার হয়ে ফিরে আসো। আমি তো আমাদের সুমনকে মেরে ফেলবো, তাও তোমাকে অন্য কারো হতে দেবো না। তারপর সুইটি বলল, আমার জন্য কাউকে খুন করতে হবে, আপনি তো খুনি হয়ে যাবেন। আমি বললাম, তোমার জন্য যদি আমি খুনি হই তো আমার কোনো আফসোস থাকবে না, আমাকে তোমার গুলি করতে হবে কেন? তুমি যদি বলো আগুনের মাঝে ঝাঁপ দিতে, তাও আমি দিতে পারবো। তোমার ভালোবাসা ছাড়া আমি অসহায় সুইটি, আমি তোমার পা ধরে অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিও না তুমি। তোমাকে না পেলে আমি মরে যাব। আমার দিকে একবার তাকিয়ে দেখো আমার কি অবস্থা হয়েছে, এত আমার কোনো আফসোস নাই। তুমি আমার সাথে চলো সুইটি, প্লিজ, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। এই পৃথিবীতে যদি ভালোবাসার জন্য কেউ অসহায় হয়ে থাকে সেটা হলাম আমি। আমাকে এক মুঠো ভালোবাসা ভিক্ষা দাও সুইটি, আমি আজকে তোমার কাছে একজন ভিক্ষুক হয়ে এসেছি। সুইটি আমাকে জড়িয়ে ধরে আমার গালে মুখে চুমু দিতে দিতে কান্না করতে লাগলো। সুইটি আমাকে জড়িয়ে ধরে কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি সুইটিকে আস্তে করে আমার বুকে থেকে তুলে নিয়ে চোখে পানি মুছে ফেললাম। কান্না করো না, কান্না করলে কিছু হবে না, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। সুইটি আমার কথা শুনে হঠাৎ করে আমার থেকে দূরে সরে গেল। আচমকা সুইটির এরকম আচরণ দেখে আমি মনে করলাম হয়তো সে লজ্জা পেয়েছে। আমি আবার সুইটির সামনে গিয়ে ওর হাত ধরে বলবো, চলো আমার সাথে, অনেক দিন হলো একসাথে ঘোরা হয় না, কতদিন হলো তোমাকে কাছে পেয়েছি, আজকে সারাদিন শুধু তোমাকে মন ভরে দেখবো আমি। সুইটি বলল, আমার হাত ছাড়েন স্যার। আমি বললাম, এই হাত ধরেছি কি ছাড়ার জন্য? আমি এভাবে তোমার হাত আমার বুকের মাঝে খুব সুন্দর করে আগলে রাখবো, রাতের আধারে দুজন মিলে চাঁদ দেখবো, আর আমি চাঁদ দেখে দেখে বলবো, জান সুইটি, ওই চাঁদটা তোমার চেহারার কাছে কিছুই না, আমার কাছে তুমি হলে বিশ্ব সুন্দরী। তখন তুমি আমার কথা শুনে ফিক করে হেসে আমার বুকের মাঝে মাথা লুকিয়ে বলবে, এভাবে বলবে না গো আমার প্রিয় স্বামী, আমি যে লজ্জা পাই তোমার লজ্জা মাখা মুখ আমি দেখে। আমি বললাম, আমি আপনাকে বলছি আমার হাত ছাড়তে, আপনার এসব কথা কি আমি কি করব? আমি বললাম, দেখো পাগলি মেয়ে কি কথা বলে, এখনও আমার সাথে রেগে আছে। এই কয়েকদিন তোমার সাথে দেখা করি না, এর জন্য রেগে আছো তো? তুমি তো ভালো করে জানো এই কয়েকদিন আমি কতটা অসুস্থ ছিলাম। সুইটি আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল, কুত্তার বাচ্চা, তোরে আমি এসব বলতে বলছি? 2 টাকা রাস্তার ছেলে, কিছু বলি না দেখে তুই আমার হাত ধরবি, আবার আমার অনুমতি ছাড়া? তোরে আমার বাসায় জায়গা দিয়েছি, আমি ছোট বলে আমাকে বুলিয়ে বালিয়ে পটিয়ে নিলি। সুইটি হাতের চোর খেয়ে আমি কিছু মনে করি নাই, পাগলিটা খুব রেগে আছে, এজন্য মুখে যা আছে তাই বলছে। আমি সুইটির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, খুব রেগে আছো? আমাকে মারবে, আরও মারো, যতক্ষণ পর্যন্ত তোমার রাগ কমবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মারো। সুইটি এবার আমার কথায় শুনে চুপ হয়ে গেল, কিন্তু আবার সুইটি বলতে লাগলো, আমাকে মাফ করে দিবেন, এতদিন আপনার সাথে যা করেছিলাম সব কিছু আমার অভিনয় ছিল, সুবর্ণের সাথে আমার আরও আগে থেকে যোগাযোগ ছিল, কিন্তু ভাবলাম প্রেম জিনিসটা কি আপনার কাছ থেকে শিখে নেই, আর এই কারণে মূলত আপনার সাথে অভিনয় করছি স্যার। সুইটির কথা শুনে 2 হাত দিয়ে ওর গাল চেপে ধরে বললাম, সুইটি এখন যা বলছো বলো সব কিছু মিথ্যা ছিল, আমি জানি সুমন তোমাকে এসব শিখিয়ে দিয়েছে, আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, এই ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না, একবার বলো সব কিছু মিথ্যা ছিল। সুইটি আমার হাত ছাড়িয়ে মাথা নিচু করে বলল, আমি সিরিয়াসলি বলছি স্যার, আমি আপনার সাথে যা কিছু করছিলাম সব কিছু মিথ্যা ছিল, আমি আমার আম্মুর কসম খেয়ে বলছি সব কিছু মিথ্যা ছিল। সুইটির কথা শুনে সহজ করে মাটিতে বসে গেলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, বুকের পা পাশে চিন চিন করে ব্যথা করছে। যাকে নিজের জীবনে সব কিছু দিয়ে ভালোবেসেছি, কখনো ভাবি নাই ও আমাকে ছেড়ে যাবে, চিন্তাও করি নাই, আর আজকে কিনা সুইটি নিজ মুখে বললো এসব মিথ্যা ছিল। সুইটি বলল, একটা কথা কি জানেন স্যার, বস্তির ছেলের সাথে কখনো বড় লোকদের যায় না, আপনার সাথে আমার বিয়ে হলে আমাকে কি দিতে পারবেন? এই ভালোবাসা নিয়ে কতদিন চলবো স্যার? পেটে খাবার না থাকলে ভালোবাসা ভাঙ্গা বেড়া দিয়ে পালিয়ে যাবে। সুমনকে কিভাবে বেশি করে ভালোবাসা যায় তাই আপনার কাছ থেকে শিখলাম। তবে স্যার, আমি খুব নিখুঁত অভিনয় করছি না? আমাকে আপনি ধরতেও পারলেন না। বস্তির ছেলেদের মন খুব ভালো হয়, তবে ওরা খুব বড় পরিমাণে বোকা, অল্পতেই বিশ্বাস করে নেই সব কিছু। সুইটির দিকে চোখ তুলে তাকিয়ে দেখি ও মুসকি মুসকি হাসতে লাগলো, ওর হাসির দিকে আমার ভিতরটা ফেটে যেতে লাগলো। আমার পুরো শরীর যদি হাতর দিয়ে পিটিয়ে পিটিয়ে প্যারাক মারা হতো তাও আমার এত কষ্ট হতো না। সুইটির কথা শুনে যখন এতটা আমার কষ্ট হচ্ছে, আমি শেষবারের মতো বললাম, প্লিজ একবার বলো যা বলো সব মিথ্যা বলছো। সুইটি হু হা করে হাসতে হাসতে বলল,
বললো মিথ্যা হবে কেন স্যার, যা বলছি সব কিছু সত্যি ছিল। আমি বললাম সব কিছু যদি সত্যি হয় তাহলে তুমি সেদিন আমার জন্য বিষ খেয়েছো কেন? সুইটি হাসতে হাসতে বললো স্যার এগুলো তো আমাদের অভিনয় ছিল, আমার বাবা মা সব কিছু জানতো এই বিষয়ে, আর আপনি কি না এসব জানতেন না স্যার? আমি বললাম আমাকে নিয়ে এভাবে খেলা করতে পারলে ছুটি তুমি, তোমাকে না পেলে আমি মরে যাব এটা জানো, এরপরও কেন সুইটি কেন? সুইটি বলে মরে যান তাতে আমার কি, আপনার এসব ফালতু কথা শোনার মতো আমার সময় নাই। আমি নিচ থেকে উঠে সুইটির পা জড়িয়ে ধরে বললাম আমার এই জীবনটা তুমি নিয়ে এভাবে খেলা করো না, বিয়ের পর তুমি যা বলবে আমি তাই করব, যদি বলো এক পায়ে দাঁড়িয়ে থাকতে আমি তাই করব, আমি তোমাকে হারাতে পারবো না। তোমার পা জড়িয়ে ধরে বলছি আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছি, আমাকে একটা সুযোগ দাও না সুইটি। সুইটি আমার হাত ছড়িয়ে একটু দূরে গিয়ে বলল আমি তো চাইছিলাম আপনি মরে যান, আমি মনে মনে করি আপনার কোনো দোষ নাই, এখানে আমার কিছু করার নাই। কই সুমন একটু এই দিকে আয় তো। এই কথা বলতে আড়াল থেকে সুমন নামের ছেলেটা বেরিয়ে এসে সুইটির হাত ধরে ওর হাতে একটা চুমু দিয়ে বলল এই ছেলেটা কতটা কষ্ট পেয়েছে, তুমি এমন অভিনয় না করলেও পারতে, বস্তির ছেলেরা আসলে খুব বোকা হয়, খুব খুব কষ্ট পেয়েছে না তুমি? আমি চোখ বন্ধ করে কান্না করতে লাগলাম, আজকে যদি মারা যেতাম তাহলে এসব দেখতে হতো না, সেদিন কেন আমি মারলাম না, তাহলে তো এই মনকে বুঝতে দিতে পারতাম আমাকে অনেক অনেক ভালোবাসে, আমার এই ছুটি শুধু আমার। সুমন বলল কান্না করলে কি হবে, তোর কান্না দেখার মতো এখানে কেউ নেই। আমি হাত দিয়ে চোখের পানি মুছে বললাম একটা কাজ করবে সুইটি, আমাকে তুমি নিজ হাতে গুলি করে দাও, অন্তত বলতে পারবো যাকে ভালোবাসি তার হাতে গুলি খেয়ে মরেছি, প্লিজ আমার জন্য এইটুকু করো, শেষ একটা অনুরোধ তোমার কাছে আমার। সুইটি বলল হ হ আমার ঠেকা পড়েছে, তোরে মেরে আমি খুনি হব, যা গিয়ে ট্রেনের নিচে তাপ দিয়ে মর, অন্তত পৃথিবীর বুক থেকে একটা মানুষ কমবে। আমি বললাম সেদিন আমি আমার বুক ছেড়ে দেখিয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি, তবে হ্যাঁ এই শরীরে যতটুকু পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি ছুটি নামে মেয়েটাকে ভুলতে পারবো না। হয়তো সে আমার সাথে অভিনয় করছে কিন্তু আমার ভালোবাসা তো সত্যি ছিল, কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমাকে কাঁদিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না, একদিন এই কষ্ট তোমাকেও কাঁদাবে। আমাকে সরল সোজা পেয়ে তুমি আমার সাথে যা খেলা খেললে না, একদিন ঠিকই বুঝবে, যাও গিয়ে বিয়ে করে সুখে থাকো, আগুনে পড়তে হলে আমি পড়ি। শেষ একটা কথা, খুব খুব ভালোবাসি তোমাকে, খুব যত্নে ভালোবাসি তোমাকে, আমার মতো কত মানুষ পাবে তুমি, কিন্তু আমার মতো এভাবে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমার কথা শুনে ছুটির চোখ বন্ধ করে গাড়ির ভেতরে চলে গেল। সুমন আমার সামনে এসে হাসতে হাসতে বলল এত বোকা ছেলে কি এই পৃথিবীতে আছে, যা গিয়ে ট্রেনের নিচে গিয়ে চাপা পড়ে মরে যা, আজকাল ভালোবাসা বলতে কোনো শব্দ নেই, যা আছে দেহের সুখ। এর মাঝে বৃষ্টি শুরু হতে লাগলো। সুমন গাড়ির কাছে যেতে যেতে বলল আর কখন আমাদের মাঝে আসবি না, এখন তো সব কিছু ভালো করে জেনে গেলি। মাইকুটা যাওয়ার পর সুইটির দিকে শেষবারের মতো তাকিয়ে দেখলাম ও আমার সাথে এভাবে অভিনয় করতে পারলো, বৃষ্টির পানিতে চোখের পানি মিশে হারিয়ে যাচ্ছে। আজকে আমার কান্না দেখার মতো কেউ নাই, চিৎকার করে কান্না বলতে ইচ্ছা করছে, আজকাল সত্যিকারে ভালোবাসার কোনো দাম নাই, আমার সাথেই কেন বারবার এমন হয়। হঠাৎ করে পিছন থেকে পিয়া এসে বলল তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গিয়েছি, আর তুই এখানে বসে আসস, বাইরে বৃষ্টি হচ্ছে আর তুই এই বৃষ্টির মাঝে বসে আসস, ঠান্ডা লাগবে না? পিয়াকে এসব কিছু বলা যাবে না, এই জন্য ওকে বললাম তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? পিয়া বলল চুপ কর, তুই কোনো কথা বলবি না, তোরে অনেক জায়গায় খুঁজছি, হঠাৎ করে দেখি তুই বসে আসস, এখন বাসায় চল, বৃষ্টির পানিতে ভিজে গেলে ঠান্ডা লাগবে তোর। আমি বললাম আমার কিছু হবে না, তুই চিন্তা করিস না, তুই বরং বাসায় যা, আমি আসতেছি। পিয়া আমার হাত ধরে আমাকে গাড়িতে বসিয়ে ওর নিজের ওড়না দিয়ে আমার শরীর থেকে পানি মুছতে মুছতে বলল অফিস থেকে বের হবি আমাকে কিছু বলবি না? আমি চুপ করে জানালার পাশে গিয়ে বাইরে তাকিয়ে আছি, শুধু এটাই চিন্তা করছি আমি কার জন্য কি করলাম, যাকে আমার জীবনে সব কিছু দিয়ে ভালোবাসলাম আর ওকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, আর এই সুইটি না। পিয়া বলল কি হয়েছে, তোর মন খারাপ? আমি বললাম না কিছু না, আমি ঠিক আছি। পিয়া বলল কিছু তো একটা হয়েছে, ছুটির সাথে দেখা হয়েছিল? আমি মাথা থাকিয়ে বললাম সুইটি বলল আমি জানতাম তুই কেন অফিস থেকে বের হলি, আর তোরে কিছু বলছি না। আমি বললাম না কিছু বলে নাই, বাদ দে তো, তুই একটা কাজ করে দিবি আমাকে? পিয়া বলল বল কি করতে হবে? আমি বললাম আমার জন্য একটা মেয়ে খুঁজে দে, কেউ যদি আমাকে ছাড়া থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? সুইটি আমার কথা শুনে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল এই কথা কি তুই বললি? আমি বললাম হ্যাঁ আমি বললাম। না তো কে বলবে, তোরা যেটা করতে বলছিস সেটা কর। পিয়া আমার মাথায় হাত দিয়ে বলল এসব নিয়ে চিন্তা করিস না, আমি বুঝছি তোর মনটা এখন খুব খারাপ, আর তোর জন্য মেয়ে খুঁজতে হবে কেন, মেয়ে তো তোর চোখের সামনে আছে। পিয়ার কথা কোনো মানে বুঝলাম না, এই জন্য চুপচাপ বসে আছি। বাসায় গিয়ে নীরবে ইচ্ছা মতো কান্না করলাম, কিন্তু আমাদের কান্না দেখার মতো কেউ নেই। তবে একটা কথা আমার মাথায় বারবার ঘোরাঘুরি করছে যে সুইটি আমার সাথে প্রেমের অভিনয় করবে কেন? যদি কেউ কারোর সাথে প্রেমের অভিনয় করে তাহলে সেটা
স্বাভাবিক থাকবে, এতটাও গভীরে যাবে না। আমার মাথায় আসতেছে না কিছু। বিকেলে ছাদে একা একা বসে আছি, একটার পর একটা সিগারেট খাচ্ছি। কখনো এসব খাওয়া হয় নাই, তবে আজকে এসব খেতে বেশ ভালোই লাগছে। বুকের মাঝে জমা সব কষ্ট সিগারেটের ধোঁয়ায় ছাদে উড়িয়ে যাচ্ছে। ছুটি যদি আমার সাথে অভিনয় করতে পারে তাহলে আমি ওকে ভুলতে পারবো না কেন? অবশ্যই অবশ্যই আমি ওকে ভুলতে পারবো, কিন্তু ওকে যে অনেক অনেক ভালোবাসি আমি, কিভাবে ভুলে যাব ওকে? আমি নিজেকে কোনোভাবে বোঝাতে পারছি না। আমার এখন কি করা উচিত এটাই আমি বুঝতে পারছি না। এদিকে পিয়া এসে বলল যে ছেলেটা কোনোদিন সিগারেট ছুঁয়ে দেখা নাই এই পর্যন্ত, আজকে সে কিনা সিগারেট খাচ্ছে, কেমনে কি? আমি পিছনে পিয়ার দিকে তাকিয়ে বললাম, আমার জায়গায় তুই থাকলে আজকে জ্যান্ত মরে যেতি। আমি কিভাবে লাশ হয়ে বেঁচে আছি এটা শুধু আমি জানি, তুই জানবি কি করে? পিয়া আমার হাত ধরে সিগারেটগুলো কেড়ে নিয়ে বলল, এসব খেলে কি কষ্ট কমবে? আমি তোরে বলছিলাম তুই ছুটির সাথে দেখা করিস না, কিন্তু আমার কথা তো তুই আর শুনলি না। এভাবে নিজেকে কষ্ট দিতে কি পাস তুই বল তো আমাকে? আমি বললাম, তো কি কি বুঝবি? কখনো যদি আমার মতো অবস্থা হতো তাহলে তুই ঠিকই বুঝতি যে একটা জ্যান্ত লাশ হওয়া কি মানে। পিয়া বলল, বাদ দে এসব কথা বলে আর মন খারাপ করতে হবে না। আগামীকাল আমার সাথে এক জায়গায় যেতে পারবি? আমি বললাম, কোথায় যেতে হবে এটা বলো শুনি। পিয়া বলল, আমি যেখানে নিয়ে যাব তুই কি সেখানে যাবি আমার সাথে? আমি বললাম, যাব না কেন বলো? তোর জন্য আজকে আমি বেঁচে আছি, তুই বললে আর আমি যাব না কেন? পিয়া বলল, খাইছোস কিছু? আমি বললাম, এই তো এখন বসে বসে এখন খাচ্ছি। পিয়া বলল, যা এখন নিচে গিয়ে কিছু খেয়ে নি, পাগলামি করিস না। আমি এখন গেলাম, তুই নিচে গিয়ে কিছু খেয়ে নি। এই কথা বলে পিয়াও চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর আমিও নিচে চলে গেলাম। মনটা আজকে অনেক অনেক খারাপ হয়ে আছে, এই জন্য আবার পিয়ার রুমের দিকে হাঁটতে লাগলাম। দরজা ঠেলে পিয়ার রুমের ভিতরে ঢুকে দেখি মাত্র পিয়া গোসল করে টাওয়াল পরে আয়নার সামনে বসে আছে। পিয়া আমাকে দেখে দাঁড়াতে ওর শরীর থেকে টাওয়াল খুলে পড়ে গেল, আর আমি সাথে সাথে চোখ বন্ধ করে দরজা আটকে পিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। যেটা আশা করি না সেটাই হয়েছে, তবে আমার কারো উপর এতটাও ইন্টারেস্ট নাই। নিচে গিয়ে খাবার টেবিলে বসতে পিয়ার আম্মু এসে খাবার দিতে লাগলো। আমিও চুপচাপ খেতে লাগলাম। আন্টি আমার সামনে এসে বলল, বাবা তোমার এখন কি অবস্থা? তুমি কি এখন ঠিক আছো? এতদিন পর আন্টি আমার সাথে কথা বলছেন, তবে শেষমেশ উনি আমার সাথে কথা বললো, বিষয়টা কেমন যেন ভালো লাগছে। আমি হাসি দিয়ে বললাম, এই তো আন্টি আমি অনেক অনেক ভালো আছি, তবে এতদিন পর আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার কতটা যে ভালো লাগতেছে বলার বাইরে। আমার সাথে কথা বলবেন আন্টি, আমি যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দিবেন। আপনাদের বাসায় থাকি, আপনি যদি আমার সাথে কথা না বলেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আন্টি বলল, থাক বাদ দে বাবা, এসে বলে আর লজ্জা দিও না। আমি আসলে তখন তোমাকে বুঝতে পারি নাই। আমি বললাম, আমি কিছু মনে করি নাই। পিয়া এসে বলল, আমি কি আপনার পাশে বসতে পারি স্যার? পিয়ার দিকে তাকিয়ে বললাম, বসো। আমি কি তোরে না করছি? পিয়া আমার পাশে এসে বসে বলল, তা আম্মুর সাথে কি বিষয় নিয়ে কথা হচ্ছে? আমি বললাম, কি বিষয় নিয়ে আর কথা হবে? আন্টি বলল যে, বাবা আমার মেয়েটা খুব রাগী, ওকে কেউ বিয়ে করতে চায় না, পাত্ররা এসে শুধু ঘুরে চলে যায়, এজন্য আমি ওকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমার মেয়েকে তুমি কি বিয়ে করবে না প্লিজ? এটাই বললো আন্টি। আমার কথা শুনে আন্টি হাসতে লাগলো। আন্টির সাথে তাল মিলিয়ে আমিও হাসতে লাগলাম। বুকের ভেতর কষ্ট চাপিয়ে রেখে হাসতে যেন বেশ ভালোই লাগে। আন্টি উঠে চলে যাওয়ার পর আমি বললাম, সরি পিয়া, কিছু মনে করিস না, আমি তখন জানতাম না তুই গোসল করছস। পিয়া বলল, আচ্ছা বাদ দে এই বিষয়, আমি কিছু মনে করি নাই, এখন চুপচাপ খেয়ে নি। পিয়ার সাথে টুকটাক কথা বলতে বলতে খেয়ে নিলাম। রাতে আবার পিয়া আর স্যারের সাথে মন ভালো করার জন্য কিছুক্ষণ জমি আড্ডা দিলাম। আড্ডা শেষে রুমে এসে ঘুমিয়ে গেলাম। অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার সামনে পিয়া শাড়ি পরা অবস্থায় বসে আছে। ঘুম ঘুম চোখে পিয়ার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গিয়েছি। নীল শাড়িতে পিয়াকে একদম সে সুন্দর লাগতেছে। আমি বললাম, কিরে এভাবে তাকিয়ে কি দেখছিস? আমি বললাম, সব সময় তো গোমরা মুখ হয়ে থাকিস, কার সাথে ভালোভাবে কথা বলিস না, তবে আজকে এই শাড়িতে তোরে ঝাঁকা নাকা লাগতেছে। তবে এটা সত্যি যে মেয়েদের শাড়িতেই খুব সুন্দর মানায়। ঘুম থেকে উঠে আজকে ভালো কিছু দেখলাম, আমার মনে হচ্ছে আজকে সারাদিন আমার ভালোই যাবে। আমার কথা শুনে পিয়া হাসি দিয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না, আম্মু পরিয়ে দিয়েছে, আর আমাকে সুন্দর বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, ধন্যবাদ দিতে হবে না, সুন্দরকে যদি সুন্দর না বলি তাহলে তো পাপ হবে, তবে যদি একটু সাজুগুজু করতে তাহলে আরও বেশি সুন্দর লাগতো। পিয়া বলল, এত সেজে লাভ নাই, আমি তো কাউকে পাগল করতে যাচ্ছি না কোথাও। আমি বললাম, কাউকে পাগল না করলে আমি তো হয়ে গিয়েছি, এভাবে আমার সামনে বসে থাকলে আমি তো পাগল হয়ে যাব। পিয়া বলল, হয়েছে আর মিথ্যা কথা বলতে হবে না। পিয়া একটা ব্যাগ আমার সামনে রেখে বলল, এখানে কাপড় রাখা আছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নি, আমি নিচে তোর জন্য অপেক্ষা করছি। আমি বললাম, কোথায় যাব আমরা? এটা তো বললি না, যদি কিছু না বলিস তাহলে যাব কিভাবে? প্রিয়া বলল, কালকে না বললি তোরা যেখানে যেতে বলবো তুই সেখানেই যাবি, তো আজকে তুই এত কথা বলিস কেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিচে গিয়ে অপেক্ষা করেন, আমি রেডি হয়ে
নিচে আসতেছি। পিয়া বলল আচ্ছা তাড়াতাড়ি করিস, এমনি আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। পিয়া যাওয়ার পর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ব্যাগ থেকে পিয়ার দেয়া কাপড় পরে রেডি হয়ে নিলাম। পিয়া মোটামুটি ভালো চালাক আছে, ও আমাকে কিছু বলে নাই। পিয়া ওর কাপড় সাথে ম্যাচিং করে আমার কাপড় কিনেছে। যাক এখন এসব বাদ দেই, নিচে গিয়ে দেখি সবাই মিলে আড্ডা নাস্তা করছে। স্যার বলল পিয়া এই ছেলের মন মানসিকতা এমনি খুব খারাপ, ওকে নিয়ে গেলে ও পুরোপুরি ভেঙে যাবে। এর থেকে বরং পিয়া বলল কিছু হবে না বাবা, এই নিয়ে তুমি চিন্তা করো না। আর ও যদি দেখে ওর প্রিয় মানুষ বিয়ে করে নিচ্ছে তাহলে হয়তো ওর মন থেকে কষ্টটা একটু হলেও দূর হবে, এজন্য নিয়ে যাচ্ছি। আমার প্রিয় মানুষের বিয়ে হয়ে যাচ্ছে মানে? প্রিয়ার কথার মানে বুঝতে না পেরে বললাম কি বলতে চাস একটু বুঝিয়ে বলতো আমাকে। প্রিয়া বলল কিছু না, এখন চল তো তাড়াতাড়ি, এমনি দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষ করে আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। গাড়িতে বসার পর প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল আমি তোরা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে একদম পাগলামি করবি না। আমি আগে তো চাই দেখি। প্রিয়া বলল না আমি কিছু শুনতে চাই না, আমি তোরা যেটা বললাম সেটাই করতে হবে। আমি বললাম আচ্ছা বাবা, কোনো পাগলামো করবো না, ঠিক আছে। প্রিয়া ওর হাত দিয়ে আমার চুলগুলো ঠিক করে দিতে বলল মাঝে মাঝে বেশ কিছু জিনিস ছেড়ে দিতে হয় নিজের ভালোর জন্য, আর এতে তোর কোনো ক্ষতি হবে না। আমি মনে মনে করি ভালো কিছু হবে তোর সাথে। প্রিয়ার সাথে আমি সেই বিষয় নিয়ে কথা বলি নাই, কিন্তু গাড়িটা যেখানে থামলো সেটা আমার বহুত দিনের পরিচিত একটা জায়গা। বুকের ভিতরে যেন আমার কম্পন সৃষ্টি করতে লাগলো, হাত পা যেন মুহূর্তের ভিতরে কাঁপা কাঁপা শুরু হয়ে গিয়েছে। প্রিয়া আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলল তুই যেটা চিন্তা করলি সেটাই হতে যাচ্ছে। আজকে সুমনের সাথে সুইটির বিয়ে, এজন্য তোরা এখানে নিয়ে আসলাম যাতে তুই নিজ চোখে প্রিয় মানুষের বিয়ে দেখতে পারিস। প্রিয়ার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। প্রিয়া এটা কি বললো আমাকে, আজকে নাকি সুইটির বিয়ে? আমি জানি না, আর এতে হয়তো আমি কষ্ট পেতে পারি, কিন্তু সুইটি তো আর আমাকে ভালোবাসা না নাটক করেছে, ও তো আর কষ্ট পাবে না। প্রিয়া বলল কিরে ভিতরে চল আর দেখ, আমি তোরে এখানে নিয়ে আসছি যাতে তুই দেখতে পারিস তোর কাছের মানুষ তোর কথা না রেখে কিভাবে বেইমানি করছে। আমি বললাম ও আর কি বেইমানি করছে? যে মেয়ে আমার সাথে ভালোবাসায় অভিনয় করতে পারে তার কাছে তো ভালোবাসার কোনো মূল্যই নেই। প্রিয়া বলল চলো আগে ছুরির সাথে দেখা করে আসি। আমি বললাম প্রিয়া তুই হয়তো ভালো করে জানিস আমি কতটা কষ্টের মাঝে আছি, এরপর আমাকে কেন তুই এখানে নিয়ে আসলি? প্রিয়া বলল ধুর, আমি কাকে কি বোঝাই, যার জন্য তুই নিজকে এতটা কষ্ট দিলি সে বিয়ে করে অন্য কারোর সঙ্গে সুখে থাকবে, এটা দেখবি না তুই? ভিতরে চলতো আগে। প্রিয়া আমার এক হাত জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল। আঙ্কেলের দিকে নজর যেতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দিল। হায় রে মেয়ে বানানোর দল, পুরো পরিবার মিলে আমাকে বোকা বানালো, আর আমি কিছুই বুঝতে পারলাম না। প্রিয়ার সাথে উপরে চলে গেলাম। যতই ছুটির রুমের কাছে যাচ্ছি ততই ওর কথাগুলো আমার কানে বাজতে লাগলো। প্রিয়া দরজা খুলে ভেতর ঢুকে গেল, আমি শুধু প্রিয়ার পিছনে পিছনে লাগলাম। ছুটির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দিলাম। যে মেয়েটা সবসময় আমার জন্য সাজগুজ করতো আজকে সে কিনা অন্য কারোর জন্য সেজে বসে আছে। এসব চিন্তা করে যেন কলেজাটা ফেটে যাচ্ছে। আমার সুইটি আজকে অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবে, এটা দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? প্রিয়াকে দেখে সুইটি বলল আপু তুই কেমন আছস? আর আপু আমি তোমার অপেক্ষাই করছিলাম। প্রিয়া বলল আমার প্রিয় ছোট বোন, তোরে এই সাজে খুব মানিয়েছে, খুব খুব সুন্দর লাগতেছে তোরে। সুইটি বলল আপু এটাই হয়তো আমার জীবনের শেষ সাজুগুজু আপু, এরপর আর আমাকে দেখতে পাবে না। প্রিয়া বলল স্বামীর বাসায় চলে যাবি এই তো, চিন্তা করিস না, ওখানে গিয়ে আমি তোরে দেখে আসবো। সুইটির দিকে তাকিয়ে যেন আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। কোনো মতে মাথা নিচু করে বললাম তোরা কথা বল, আমি বাইরে আছি। প্রিয়া খপ করে আমার হাত ধরে বলল আবার মরতে যাবি তাই তো? আমার বোনের মতো এই পৃথিবীতে কত কত মানুষ আছে, চিন্তা করিস না, আমি তোর ওর কাছ থেকে আরও সুন্দর মেয়ে এনে দেব। আমি বললাম তোর বোনের মতো মেয়ে হয়তো এই পৃথিবীতে অনেক আছে, তবে আমি কেন এই মেয়ের প্রেমে পড়তে গেলাম যার ভিতরে শুধু প্রেমের অভিনয়? জানিস তো প্রিয়া, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। প্রিয়া বলল আমার বোনকে তুই অভিশাপ দিলি? সুইটি বলল আমার এটাই পাওয়ার প্রাপ্য বাপু, তবে আমি থাকতো হয়তো আমার মূল্য কেউ বুঝতে পারে নাই, আমি মরে গেলে ঠিকই বুঝবে। যাকে এতদিন ধরে ভালোবেসে আছি আর 5 মিনিট কথা বলাতে আমাকে বেঈমান মনে হলো, তবে আমার কিছু হবার আগেই আমি আমার প্রিয়জনকে বলতে চাই মিস করে তোমাকে অনেক বলতে পারি না। আমি মরলে বুঝবা ঠিকই, কিছু বলতে পারবা না, কান্না করে বলবে তখন ভালোবাসি তোমায়, হাজার ডাকলেও আসবো না, বলবো না ভালোবাসি তখন। প্রিয়া আপু আমাকে কেউ বুঝতে পারে না আমি কার জন্য কি করছি, এটা ওরা মনে রাখে নাই, তবে বিশ্বাস করে না আপু আমি বেঈমান না, কাউকে ভালো রাখার জন্য এই কথা বলতে হয়েছে, হয়তো সেটা সে বুঝবে না। ছুটি এসব কথা শুনে আমি এক মুহূর্তে সেখানে দাঁড়ালাম না, বাইরে দাঁড়িয়ে চুপচাপ কান্না করতে লাগলাম। ছুটি এত অভিনয় কিভাবে করতে পারে? ওর অভিনয়ের ভিতরে আমি আমার ভালোবাসা দেখতে পেয়েছি, তবে ও আমার কেন ভালোবাসার অভিনয় করলো? একটু কি ও আমার প্রেমে পড়তে পারে নাই? নিচে গিয়ে চোখে পানি মুছে একটা চেয়ারে বসলাম। আমার মতো অনেকে এসেছে ছুটি বিয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর সুমন
সুমন বসে যে সুইটির হাত ধরে বিয়ের পিড়িতে চলে এলো। পিয়া এসে আমার পাশে বসলো। কিরে, মন খারাপ কি তোর? আমি বললাম, আমি চোখে পানি লুকিয়ে বললাম, আমার আবার মন খারাপ হবে কেন? পিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না, মাঝে মাঝে নিজের চাইতে কিছু প্রিয় জিনিস ছেড়ে দিতে হয়। আমি তোর কষ্ট বুঝতে পারছি, তোর সাথে অবশ্যই ভালো কিছু হবে। এদিকে পিচ্চিটা এসে বলছে, দুলাভাই আপু আপনাকে এই কাগজটা দিয়েছে, বলছে এটা এখন নাকি পড়তেন। এটা বলে সুইটি ছোটো ছোটো দৌড়ে আমার সামনে চলে গেল। আমি কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে খুললাম। প্রথমে লেখা আছে, আমার প্রিয় মানুষ লাদেন, তোমার কাছে আমি খুব বেঈমান না? এতদিন ভালোবেসে এই আমাকে চিনলে, তুমি যাতে ভালো থাকো আর সুমন যেন বুঝে আমি তোমাকে আর ভালোবাসি না, এর জন্য আমি এই মিথ্যা নাটকটা করলাম। এই দেহে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত তোমার জন্য আমার বুক থেকে এক বিন্দু পরিমাণ ভালোবাসা কমবে না। তবে তোমাকে কালকে এসব কথা আমি কতটা কষ্ট করে বলেছি এটা শুধু আমি জানি। রাতভর তোমার জন্য কান্না করতে করতে আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে। তুমি তোমার কষ্ট কাউকে দেখাতে পারছো না, কিন্তু আমি যে তিলে তিলে শেষ করে দিচ্ছি। তবে তোমাকে আমি সত্যি অনেক অনেক ভালোবাসি, বিশ্বাস করো। সেদিন সব কিছু মিথ্যা বলছি যাতে তুমি আমাকে অপরাধী ভেবে যে শান্তি থাকতে পারো। আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি, আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছু নাই। সেদিন না তুমি আমার কাছে বলেছিলে আমার এই শরীরে কেউ যেন ছুঁতে না পারে, আর দেখো আমি তোমার কথা মতো সেটাই করছি। বিয়ে তো করে নিব, কিন্তু আমাকে সুমন ছুঁতে পারবে না। বিয়ে পিড়িতে বসার আগে 3টা বিষের বোতল আর 5টা ঘুমের ট্যাবলেট খেয়েছি। এখন চাইলেও কেউ আমাকে ডাক্তারকে দেখায় বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আমি মারা যাওয়ার পর তুমি কান্না করবে না, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, নিজের খেয়াল রাখবে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, যা ছিল সবটা আমি তোমাকে দিয়েছিলাম। বলেছিলাম না তোমার সুখের জন্য আমি হাসতে হাসতে মারা যাব, আর আজকে সেটা সত্যি হতে চললো। আমার জন্য আর কখনো চিন্তা করবে না। খুব খুব ভালো থেকো তুমি। এপারে আমাদের মিলন হলো না, কিন্তু ওপারে আমাদের দেখা হবে, তখন আমাকে তুমি আমার করে নেবে। এই যে তোমার ভালোবাসার পাগল সুইটি। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।